প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনার্স 4th ইয়ারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্সের 12 নম্বর লেকচারে, এবং আজকের টপিক সাপ্লায়ার ম্যানেজমেন্ট। তো এখানে তোমরা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব যে এখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো একটার পর একটি, এবং তোমরা আশা করছি ধৈর্য সহকারে থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। শুরুতেই চলো আমরা যাচ্ছি সাপ্লাই ম্যানেজমেন্ট ইন কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ফ্লো অফ গুডস। এখানে বলা হচ্ছে দেখো যে ম্যানেজমেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস ইনভলভ দ্য মুভমেন্ট অ্যান্ড স্টোরেজ অফ র ম্যাটেরিয়াল, অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি and of finished goods, as well as end-to-end order fulfillment from point of origin to point of consumption. আমরা এটা যেটা দেখলাম সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আসলে সংজ্ঞা। সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর সাপ্লাই ম্যানেজমেন্ট আমরা যেটা দেখলাম, তো এখানেই আসলে আমাদের সব কিছুই অন্তর্নিহিত রয়েছে এই সাপ্লাই ম্যানেজমেন্টের মধ্যেই। অর্থাৎ আমরা যে সাপ্লাই ম্যানেজমেন্টের কথা বললাম আমি একটু আগে তোমাকে, আজকের যে আমাদের বিষয়বস্তু সেটি হচ্ছে সাপ্লাই ম্যানেজমেন্ট। এখানে আমরা আসলে দেখব যে আসলে আমাদের সরবরাহকারীটা কারা। তোমরা সবাই জানো যে একটা সরবরাহকারীর কাছ থেকে কিন্তু প্রোডাকশানের জন্য র ম্যাটেরিয়াল আনা হয়, তারপর সেটি প্রোডাকশান করে দেন সেটি বিভিন্ন ডিস্ট্রিবিউশন বা করে, কিংবা আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে সেগুলো আবার সেটা বিভিন্ন ক্রেতা বা কনজিউমারের কাছে গিয়ে পৌঁছায়। তো সাপ্লাই ম্যানেজমেন্ট হচ্ছে, তোমরা জানো যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা যে সাংগঠনিক বা সংগঠন আমরা বলবো, সেই সংগঠনকে পরিচালনার জন্য আসলে যে প্রয়োজনীয় পণ্য এবং যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলোর চিহ্নিতকরণ সবার আগে কি করতে হবে, আইডেন্টিফাই, এবং এই আইডেন্টিফাই করার পরে সেগুলোকে আবার কালেক্ট করতে হবে, অর্থাৎ সংগ্রহকরণ আমরা যদি বলি, এবং যে ব্যবস্থা এবং সংগ্রহ করার ক্ষেত্রে যে তোমার ব্যবস্থাপনার যে সামগ্রিক কর্মকাণ্ড সেগুলো যদি আমরা সুচারুরূপে সম্পূর্ণ করি তাহলে সেটিকে আমরা বলবো সাপ্লাই ম্যানেজমেন্ট। আমি আবার বলছি যে যেখান থেকে সে প্রোডাক্টগুলো আসবে সে প্রোডাক্টগুলো চিহ্নিতকরণ এবং সে প্রোডাক্টগুলোর সংগ্রহ এবং যে ব্যবস্থাপনার যে সামগ্রিক কাজ সেই সবগুলোকে কিন্তু মিলিয়ে আমরা বলছি সেটা হচ্ছে আমাদের সাপ্লাই ম্যানেজমেন্ট। আসলে আমরা এভাবে বলতে পারি যে সাপ্লাই ম্যানেজমেন্ট, সেই সাপ্লাই ম্যানেজমেন্টের কিন্তু যে মূল লক্ষ্য সেটি কিন্তু হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা, এবং সেটির আরেকটি লক্ষ্য হচ্ছে সম্পদের দক্ষতা বৃদ্ধি করা, কৌশলগত যে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করার দরকার হয় সেই সিদ্ধান্ত গ্রহণে যেন সাপ্লাই ম্যানেজমেন্টটি অনেক ভালোভাবে কাজ করে, সেটিও কিন্তু সাপ্লাই ম্যানেজমেন্টেরই মূল লক্ষ্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে দেখব যে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আসলে উদ্দেশ্যগুলো কি কি হতে পারে। তোমরা চলো আমার সঙ্গে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি কি উদ্দেশ্য হতে পারে, দ্য অবজেক্টিভস অফ সাপ্লাই বা সাপ্লাই ম্যানেজমেন্ট যেটাই বলি না কেন। এখানে দেখো সবার আগে যেই কথাটি সেটি হচ্ছে লোয়ার আলটিমেট কস্ট, অর্থাৎ সর্বনিম্ন যেন চূড়ান্ত ব্যয় হয়, অর্থাৎ ব্যয়ের দিকে সর্বনিম্ন করাটাও কিন্তু এই সাপ্লাই ম্যানেজের একটি উদ্দেশ্য। এরপরে দেখো ইনক্লুডিং বেস্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের যে ম্যাটেরিয়ালগুলো থাকবে সেই ম্যাটেরিয়ালগুলো যেন বেস্ট হয়। তাহলে এই বেস্ট ম্যাটেরিয়ালটি করাটাই, ভালো উপকরণে যে সংযোজন করা সেটিও কিন্তু আমাদের এই সাপ্লাই ম্যানেজারের বা সাপ্লাই যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের কিন্তু উদ্দেশ্য। এরপরে দেখো দ্য বেস্ট প্রাইস, দ্য বেস্ট কোয়ালিটি, দ্যাট মিন কোয়ালিটিটাও বেস্ট হবে, আবার আমাদের যে প্রাইস সেটিও কিন্তু বেস্ট হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মূল্যটা সাধারণত ক্রেতা বা ভোক্তারা চায়, সেই ক্রেতা বা ভোক্তারা যেটা চাইবে তাদের যে তারা তো অবশ্যই ভ্যালু সৃষ্টি করার পরে সেটা মূল্যে আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে সেই মূল্যটি যেন রাইট হয়, আবার সেই মূল্যটির বিপরীতে যে তোমার হলো কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও যেন এনশিওর করা সম্ভব হয়। আবার দেখো এখানে সিলেকশন দ্য বেস্ট সাপ্লায়ার, অর্থাৎ আমাদের যারা সাপ্লায়ার থাকবে তাদের যেন আমরা সিলেকশন করতে পারি, তারা বেস্ট, তাদের যেন
বেস্ট তাদের দেয়া যায়। তাহলে এখানে বলা হচ্ছে সিলেকশন দ্য বেস্ট সাপ্লায়ারের কথায়। এবারে দেখো যে দ্য বেস্ট ইনভেন্টরি লেভেল, অর্থাৎ যে আমাদের যে মজুদ স্তর সেটি যেন আমাদের বেস্ট হয়, অর্থাৎ সেটি যেন আমাদের উপযুক্ত হয়। তাহলে এই যে উদ্দেশ্য, অর্থাৎ আমাদের যে সাপ্লাই ম্যানেজমেন্ট, সেই সাপ্লাই ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলোই হচ্ছে আমরা বলতে পারি এক নিমেষে সর্বনিম্ন যেন ব্যয়টা হয় এবং ভালো উপকরণের যেন সংযোজন ঘটে, প্রাইসটা যেন উপযুক্ত হয় এবং পরিমাণটা যেন সঠিক হয়, আর আমাদের যারা সরবরাহকারী তারা যেন উপযুক্ত সরবরাহকারী আমরা নিশ্চিত করতে পারি। এবং সবশেষে যেটি বললাম সেটি হচ্ছে আমাদের যে মজুদ ইনভেন্টরি মজুদ, সেই ইনভেন্টরি মজুদে মানে মজুদের যে লেভেল বা স্তর, সেই স্তরটি যেন উপযুক্ত হয়। তো এই ছিল আমাদের তোমার হচ্ছে সাপ্লাই ম্যানেজমেন্টের আমাদের উদ্দেশ্য। আমরা এবারে নেক্সট যে টপিকটিতে যাব সেটি হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, দ্যাট মিন সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমরা এটাকে বলতে পারি অনেক সময়। তো সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ দ্য ডিসিপ্লিন অফ স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং ফর অ্যান্ড ম্যানেজিং অল ইন্টারাকশনস উইথ থার্ড পার্টি অর্গানাইজেশনস। এখানে দেখবে যে আমাদের যারা থার্ড পার্টি থাকবে তাদের সবার সাথে এমন একটা সুসম্পর্ক তৈরি করা বা একটা কৌশলগত একটা পরিকল্পনা গ্রহণ করা এবং সেটার তোমার হচ্ছে যে ব্যবস্থাপনার সকল ক্ষেত্র বা সকল কার্যাবলীগুলো সেখানে অ্যাপ্লাই করা এবং দ্যাট সাপ্লাই গুডস অ্যান্ড অর সার্ভিসেস টু অ্যান অর্গানাইজেশন। দ্য অবজেক্টিভস অফ ASRM ইজ টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দোজ ইন্টারাকশনস। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এই সাপ্লায়ার ম্যানেজমেন্ট কিন্তু আসলে কি করে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তার যে সরবরাহকারী রয়েছে সেই সরবরাহকারীদের মধ্যে একটা সুসম্পর্ক বা পারস্পরিক যে সম্পর্ক সেটি কিন্তু উন্নত করে এবং যাতে সরবরাহকারীদের যে কার্যক্রম সেটার মধ্যে যেন তোমার হচ্ছে দক্ষতা বৃদ্ধি পায় এবং সেটির মধ্যে যেন সেটি যেন ট্রান্সপারেন্ট হয়। এক্ষেত্রে কিন্তু সরবরাহকারী নির্বাচন, মূল্যায়ন, সরবরাহকারীদের যে শ্রেণীবিন্যাস এবং যে উন্নয়ন কার্যক্রম এই সরবরাহকারীদের, এটিও কিন্তু এই তোমার হচ্ছে সরবরাহ যে ব্যবস্থাপনা সেটির মধ্যে কিন্তু বা সরবরাহকারী যে ব্যবস্থাপনা সেটির কিন্তু অংশ বা সেটির অন্তর্ভুক্ত বা সেটির আওতায় পড়ে। আমরা এবারে আরেকটি বিষয়ে যাব। এবারে নেক্সট যে টপিকস আমাদের সেটি হচ্ছে চুজিং দ্য রাইট সাপ্লায়ার। এখানে বলা হচ্ছে যে আমরা যে চুজ করব, চুজিং যে রাইট সাপ্লায়ার, এখানকার বিষয়বস্তু হচ্ছে এরকম যে আসলে আমরা যখন একটা বায়ারকে চুজ করব, তোমরা খেয়াল করে দেখো যে একটা সাপ্লায়ারকে যখন চুজ করা হবে তখন আসলে কিছু কিছু জিনিস পছন্দ, মানে এখানে আসলে সব যে সাপ্লায়ার কাছ থেকে যে প্রোডাক্ট নেওয়া যাবে সেটি তো আসলে না। অর্থাৎ সকল প্রতিষ্ঠানের সব ধরনের পণ্য বা উপকরণের জন্য কিন্তু একই রকম উপায়ে সরবরাহকারী পছন্দ করা যাবে না। তবে সরবরাহকারী পছন্দ করার ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে তা হলো সরবরাহকারীর যে প্রভাব, সেটি কিন্তু প্রতিষ্ঠানের অর্থাৎ আমাদের এরকম চিন্তা করা যেতে পারে যে পণ্যের উপরে আসলে কেমন প্রভাব পড়বে বা সেটি সরবরাহ শিকল ব্যবস্থাপনার উপরে আসলে কেমন প্রভাব পড়বে, এই সব কিছুই কিন্তু বিবেচনা করার পরেই কিন্তু আমাদের সাপ্লায়ারটা চুজ করতে হয়। তো কি কি বিষয়ে চিন্তা করা যেতে পারে সাপ্লায়ার চুজ করার ক্ষেত্রে? আমরা এরকম চিন্তা করতে পারি, দেখো সাপ্লায়ার চুজের ক্ষেত্রে যে পণ্য বা উপকরণগুলো আসলে সরবরাহকারীদের কাছ থেকে নেওয়া হবে উনি কি আমাদের একমাত্র উপায় কিনা বা আমরা আর অন্য কোনো অল্টারনেটিভ আমাদের আছে কিনা, এটা একটা বিষয়। অর্থাৎ সাপ্লায়ার আসলে অল্টারনেটিভ কোনো সাপ্লায়ার আমাদের আছে কি নাই। আবার দেখা যাবে যে আমরা যে অন্য যে পণ্য যে উৎপাদন আমরা যখন করব, অর্থাৎ পণ্য উৎপাদন করা কি আসলে সুবিধাজনক হবে নাকি আমাদের পণ্য আমরা যদি সাপ্লায়ারদের কাছ থেকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে সেটি তোমার হচ্ছে যে সুখকর হবে একটা প্রতিষ্ঠানের জন্য। অর্থাৎ পণ্য উৎপাদনের চেয়ে আসলে একাধিক সরবরাহকারীর নিকট থেকে সংগ্রহ করা হবে কিনা, এরকম বিভিন্ন কোশ্চেনিয়ার কিন্তু আমাদের এখানে চলে আসে। অর্থাৎ আবার চিন্তা করতে পারি এরকম যে তৃতীয় পক্ষের নিকট থেকে আসলে তাড়াতাড়ি পণ্য সংগ্রহ করা যাবে কিনা, মানে আমরা যাদের কাছ থেকে পণ্য নিই তারা ছাড়াও অন্যান্য যে পক্ষগুলো রয়েছে তাদের কাছ থেকে আসলে খুব দ্রুত এটার সঙ্গে পণ্য নিয়ে আসা যায় কিনা, এরকম চিন্তা করা যেতে পারে। আবার যে তোমার হচ্ছে যে পণ্য বা সংগ্রহ করার ক্ষেত্রে কোনো ঝামেলা বা ঝুঁকি আছে কিনা, তারপরে তোমার হচ্ছে যে কারিগরি যে উন্নয়ন, সেই কারিগরি উন্নয়নের ক্ষেত্রে আসলে ক্রয়ের পরে আসলে কোনো সেবা পাওয়া যাবে কিনা, মানে ক্রয় করে নিয়ে চলে আসলাম বাট মানে আফটার পারচেসিং দ্যাট প্রোডাক্ট উই গেট এনি সার্ভিস আফটার পারচেস অর নট, এই জিনিসটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে বা বিবেচনায় আনতে হবে। আরেকটি বিষয় যে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কোনো কারণে আমাদের প্রোডাক্টের কোনো সমস্যা হবে কি না,
হ্যাঁ, তো এই যাবতীয় জিনিসগুলো আসলে সাপ্লায়ারদের ক্ষেত্রে, অর্থাৎ সাপ্লায়ারের কিন্তু এখানে সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু পর্যালোচনা করতে হয়, এবং এটা কিন্তু অবশ্যই একটা ডিফিকাল্ট কাজ বলবো অবশ্যই, এবং এক্ষেত্রে কিন্তু সব স্তর থেকে এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু প্রতিযোগী বিশ্লেষণের কথাও চিন্তা করা যেতে পারে। আবার একটি দেশের যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট বা সেটার ঝুঁকি আছে কিনা সেদিকটিও কিন্তু বিবেচনা করতে হবে। দেন আমাদেরকে কিন্তু এই সাপ্লায়ার চুজ করতে হবে প্রোডাক্টের নিয়ে আসার জন্য। তো এই ছিল আমাদের মূলত সাপ্লাই আমাদের চুজের কথা। এরকম আমরা আরও কিছু কিছু টপিকস নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে যেমন সাপ্লায়ার সিলেকশন, অর্থাৎ আমি অনেকগুলো সাপ্লায়ার পেলাম, সেখান থেকে আমি সাপ্লায়ার এবারে সিলেকশন করবো কীভাবে। দেখো সেটআপ সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে, সেটআপ সিলেকশন ক্রাইটেরিয়া, অর্থাৎ যেটা নির্বাচনের যে মানদণ্ড, সে মানদণ্ড নির্ধারণ করতে হবে সবার আগে। এখানে নির্বাচনের মানদণ্ড কেমন হতে পারে, অর্থাৎ আসলে এখানে লিড টাইমটা কতটুকু, অর্থাৎ কে আমাদের প্রাইসটা কিন্তু একটা হতে পারে, আমাদের কোয়ালিটি হতে পারে, অর্থাৎ প্রাইসটা কেমন, এখানকার কোয়ালিটিটা কেমন, আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসবো, এবং তার লিড টাইমটা কতটুকু, সে কয়দিনের মধ্যে আমাকে প্রোডাক্টটা দিতে পারবে, এবং তার যে একটা রিস্ক আমরা যদি বলি বা আনসার্টেনটি আমরা যদি বলি, সেই আনসার্টেনটিও কিন্তু একটা এখানে তোমার হচ্ছে যে সূচক হিসেবে কাজ করতে পারে, যে আসলে তার কাছ থেকে বা তাকে আমরা আসলে চুজ করতে পারি কি পারি না। এরপরে দেখো যে প্রাথমিক যে চুক্তি করা হবে, সেই চুক্তিটাও কিন্তু একটি আমাদের এখানে এই সিলেকশন করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে, বা সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকেও একটি কিন্তু তোমার হচ্ছে সূচক হিসেবে বা মানদণ্ড হিসেবে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আবার দেখো অনেক সময় কিন্তু আমাদের যে মানে ফর্মাল ইভ্যালুয়েশন যেটা আমরা বলি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে মূল্যায়ন করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমরা একজনের সঙ্গে আরেকজনের কিন্তু কম্পেয়ার করতে পারি, কিংবা হয়তো প্রিভিয়াস কোনো রেকর্ড বা অভিজ্ঞতার ভিত্তিতে যে তার রেকর্ডটা কেমন, বা সেই সাপ্লায়ারের সঙ্গে আমরা যদি পূর্বে কোনো লেনদেন করে থাকি, তাহলে সেক্ষেত্রে তার যে রেকর্ড বা তার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক, সেই বিষয়টিও কিন্তু এখানে তোমার হচ্ছে যে সূচক বা ইন্ডিকেটর হিসেবে এখানে কাজ করতে পারে। আরেকটি বিষয় দেখো যে দাম নির্ধারণ, আমি কিন্তু অলরেডি বলেছি, এবং আর্থিক তথ্যের বিষয়টা, অর্থাৎ সাপ্লায়ারের ক্ষেত্রে এখানে আর্থিক তথ্যটা খুবই জরুরি, কেননা যার কাছ থেকে আমরা প্রোডাক্ট থেকে নিয়ে আসবো সে যেন সে আবার প্রোডাক্ট দিতে দিতে আমাদের আবার বন্ধ করে দিবে কিনা, সাপ্লাই করতে করতে আবার সেটি বন্ধ করে দিবে কিনা, এই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আবার দেখো আর্থিক তথ্যের পথে এখানে রেফারেন্স যাচাইয়ের কথা বলা হচ্ছে, আবার সরবরাহকারী পরিদর্শনের কথা বলা হচ্ছে, নিরীক্ষা পরিমাপ এবং জরিপের কথা বলা হচ্ছে, এবং যাচাই আরম্ভ তারপরে করতে হবে। তো সব কিছু মিলিয়ে আসলে এই যে কয়েকটা কথা আমি বললাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তোমাদের স্ক্রিনে রয়েছে, অর্থাৎ প্রাইস কোটেশন, ফাইন্যান্সিয়াল ডাটা, রেফারেন্স চেকিং, সাপ্লায়ার ভিজিট, অডিটস, অ্যাসেসমেন্টস অর সার্ভে, এবং সবশেষে দেখো লেখা আছে যে ইনিশিয়েন্ট টেস্ট, অর্থাৎ যাচাই আরম্ভ করা শুরু করতে হবে। তো এই সব কিছু মিলিয়ে এখানে আসলে আমাদের যাচাইয়ের যে মানদণ্ড, সেই মানদণ্ডগুলো আসলে এই যে আইএসও সনদের কথা বলি, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, তারপরে তোমার হচ্ছে যে জেটাইটি, তারপরে ইডিআই, তারপরে এই জিনিসগুলো কিন্তু চিন্তা করা যেতে পারে, বা পরিবেশগত যেগুলো জিনিস রয়েছে আইএসও 14,000, এই জিনিসগুলো আসলে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি। যাই হোক, এটা ছিল সাপ্লায়ার সিলেকশনের কথা আমাদের। আমরা এবারে নেক্সট যে টপিকসে যাব সেটি হচ্ছে সাপ্লায়ার অডিট। এখানে নিরীক্ষা, বুঝতে পারছো যে সরবরাহকারী নিরীক্ষার কথা এখানে বলা হচ্ছে। এ সাপ্লায়ার অডিট উইল আইডেন্টিফাই এনি গ্যাপস ইন দ্য সাপ্লায়ার কোয়ালিটি প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, ইঞ্জিনিয়ারিং সেন্স প্রসেস অ্যান্ড শিপিং প্রসেস, অ্যালোয়িং এ ম্যানুফ্যাকচারার টু ক্লোজ দ্য লুপ on any deviations, non conformances or delays। এখানে বিষয়টা এরকম ভাবে বোঝাচ্ছে যে আসলে এই বিষয়টি কেমন, এখানে যাচাইয়ের কথা বলা হচ্ছে, এবং সরবরাহকারী নিরীক্ষা হচ্ছে এমন একটা পদ্ধতি বা অনুষ্ঠিত একটা প্রক্রিয়া, এবং আমরা যদি বলি যে কার্য পদ্ধতির কতগুলো প্রক্রিয়া, সেটিও ভুল হবে না, এবং যা একটি নির্ধারিত নিরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে মতামত দেয়। অর্থাৎ এবং এটা আরেকটা বিষয় যে এটি আসলে উৎপাদন প্রক্রিয়াসমূহ এবং কারিগরি যে পরিবর্তনগুলো হবে সেগুলা, আবার কি এই যে চলনের যে প্রক্রিয়া বা চালন প্রক্রিয়া সেগুলা, আবার মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং সরবরাহ প্রক্রিয়া সমূহ বিশেষ করে এখানে কি করতে হবে, নির্ধারিত যে মানসম্মত কি না, এই যে কয়েকটা কথা আমি বললাম, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া, কারিগরি পরিবর্তন, চালন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া, এগুলো আসলে তোমার সরবরাহ প্রক্রিয়া, এই জিনিসগুলো আসলে মানে মানসম্মত কি না
এটি সম্পর্কে কিন্তু সে চিহ্নিত করবে এবং সরবরাহকারী কিন্তু নিরীক্ষা বিভিন্ন কোম্পানির সরবরাহকারীদের পণ্য এবং প্রক্রিয়াসমূহ সম্পর্কে বিভিন্ন অভিযোগসমূহের বিশ্লেষণ করবে এবং যাচাই করবে, এবং এটাই হচ্ছে কিন্তু সরবরাহকারী নিরীক্ষা। এই সরবরাহকারী নিরীক্ষার কিন্তু সুবিধা রয়েছে কিছু, যেমন ধরো সার্বিক মান পদ্ধতির মানে ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আবার নথিপত্র যখন সুষ্ঠুভাবে রাখা যায় সেক্ষেত্রে সুষ্ঠুভাবে রাখা যেতে পারে। ব্যবসায়ের নথিপত্র নিয়ন্ত্রণ করার সহজ হতে পারে। ক্রেতাদের যে সন্তুষ্টি বিধান সেটি কিন্তু সম্ভবপর হবে। আবার কোম্পানির যে ব্যবসায়ের যে কার্যক্রম সেটি নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। এরপরে ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো রয়েছে সে কার্যাবলীগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটির পর্যালোচনা করা খুব দ্রুতই সম্ভবপর হবে। এরপরে আমাদের যে ঝুঁকি, সরবরাহকারীর যে ঝুঁকি বা এই ঝুঁকিটা কিন্তু বা এমনি যে আমাদের মান সম্পর্কিত যে তোমার হচ্ছে যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু হ্রাস পেতে পারে বা পায়। তাহলে এটা হচ্ছে আমাদের সুবিধার কথা বললাম আমরা সাপ্লায়ার অডিট। আমরা এরপরের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সাপ্লায়ার অডিটের পরে আমাদের যে টপিকসটা সেটি হচ্ছে সাপ্লায়ার সার্টিফিকেশন। এখানে দেখো সাপ্লায়ার সার্টিফিকেশন ইজ দ্য প্র্যাকটিস অফ কন্ডাক্টিং এ ফর্মাল স্টাডি টু ডিটারমাইন দ্য ওভারঅল পারফরমেন্স অফ কারেন্ট সাপ্লায়ার্স। এবং আরেকটি বিষয় দেখো, দ্য স্টাডি ফোকাসেস অন দ্য সাপ্লায়ার্স। এখানে আসলে এই যে সাপ্লায়ার্স সার্টিফিকেশনের কথা বলছি বা সনদের কথা বলছি, এই বিষয়টি কেমন? আসলে সার্বিক মান ব্যবস্থাপনা, আমরা যেটা বলি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট TQM, সে পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বা গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে কিন্তু এই সরবরাহকারী সনদ। আসলে যা আমাদের প্রত্যাশিত চাহিদা মোতাবেক একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ার অধীনে, আমরা যদি বলি নিয়ন্ত্রিত প্রক্রিয়ার অধীনে সরবরাহকারীর যে পণ্যের উৎপাদন, মৌলিকীকরণ এবং পৌঁছানোর যে নিশ্চয়তা সেটা প্রদান করে। অর্থাৎ একটা সনদ, একটা সার্টিফিকেট যেটা আসলে পণ্যের যে উৎপাদন, মৌলিকীকরণ বা পৌঁছানোর যে একটা নিশ্চয়তা সেটি প্রদান করবে। অর্থাৎ এটি এমন এক ধরনের সনদ যা দেখে আসলে সরবরাহকারীর মান এবং কার্যক্রম সম্পর্কে আমরা একটা তোমার হচ্ছে যে খুব সুস্পষ্ট একটা ধারণা লাভ করি, এবং সেক্ষেত্রে ক্রেতারা কিন্তু সেক্ষেত্রে আস্থা অর্জন করে। এবং এই সনদ কিন্তু স্থানীয় হতে পারে, আবার অনেক সময় কিন্তু আন্তর্জাতিক কোনো একটা প্রতিষ্ঠান থেকেও দিতে পারে। যেমন আমরা একটু আগে বললাম ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। তো এই বিষয়টি আছে এবং এখানকার কিছু সুবিধা রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই যে সনদ যে প্রদান, সেই সনদ প্রদানের কিছু কিছু সুবিধা রয়েছে। যেমন ধরো ওই যে প্রতিষ্ঠানের রয়েছে সেই ISO সনদ কিংবা যেটাই বলি না কেন আমরা, সেই সনদগুলো যার থাকবে সে কিন্তু একটা শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে কিন্তু সক্ষম হবে সেই প্রোডাক্টটি বা সেই প্রতিষ্ঠানটি। আবার যে দক্ষতা বৃদ্ধির কথা যেটা আমরা বলছি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যখন ISO সনদ পেয়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু তার যে ব্যবস্থাপনা পদ্ধতি, সেটি ব্যবস্থাপনা পদ্ধতির কিন্তু আস্তে আস্তে উন্নয়ন ঘটবে, এবং ফলশ্রুতিতে কি হবে, ওখানকার যে মান বা পরিবেশ বা স্বাস্থ্য বা নিরাপত্তা সবকিছু যখন অনেক সুন্দর হবে তখন কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরের কিন্তু দক্ষতার উন্নয়ন ঘটবে বা দক্ষতার বৃদ্ধি ঘটবে। এরপরে দেখো ব্যবসায়ের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু হ্রাস করা সম্ভবপর হয়। আবার ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অনুযায়ী প্রোডাকশন করা যেতে পারে, আবার কিন্তু সেটি কিন্তু ক্রেতাদের চাহিদা কিন্তু বৃদ্ধিও করা যেতে পারে। যে ISO সনদ আছে সুতরাং এই প্রোডাক্টটি কিন্তু ভালো। তারপরে দেখো আমরা যে BSTI অনুমোদিত বলি, সেটাও কিন্তু একটা সনদের অংশ। এরপরে দেখো নিরীক্ষার যে মান উন্নয়ন বা আমরা যদি বলি যে যাচাইকরণের কথা যদি বলি যে আমাদের কোয়ান্টিটি অ্যান্ড ইমপ্রুভ দ্য রিটার্ন অন অডিটস, সেক্ষেত্রেও নিরীক্ষার যে মান, সে মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এবং যাচাইকরণের ক্ষেত্রেও কিন্তু এই যে ISO সনদ রয়েছে সেই ISO সনদ কিন্তু অনেকটা বা অন্যান্য যে সনদগুলো রয়েছে সেই সনদ কিন্তু হেল্প করে থাকে। তো এবারে আমাদের নেক্সট এখানে তাহলে আমরা কি দেখলাম, আমরা এখানে চারটা জিনিস দেখেছি। একটা হচ্ছে এখানে আসলে সাপ্লায়ার সার্টিফিকেট আসলে কিসের উপর নির্ভর করে, এটি হচ্ছে দেখো ডেলিভারি পারফরমেন্স, এর যে ডেলিভারি পারফরমেন্স সেটির উপর নির্ভর করতে পারে। আরেকটি হচ্ছে প্রোডাক্ট যে কোয়ালিটি সেটি এবং প্রাইস, আরেকটা হচ্ছে প্রসেস ক্যাপাবিলিটি, অর্থাৎ এই যে সামর্থ্যের কথা বলা হচ্ছে। তাহলে এই চারটি জিনিস কিন্তু মূলত ফোকাস করবে এই সাপ্লায়ার সার্টিফিকেশন দেওয়ার ক্ষেত্রে কিংবা সাপ্লায়ার সার্টিফিকেশনের ক্ষেত্রে। আমরা এবারে নেক্সট একটি টপিকসে চলে যাচ্ছি, যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ার্স রিলেশনশিপ। আসলে সাপ্লায়ার্স রিলেশনশিপের কথা যখন আমরা বলবো তখন আসলে এক বাক্যে যদি আমরা বলি তাহলে বলবো যে একাধিক প্রতিষ্ঠানের যে সরবরাহ শিকল, এর শিকলের যে সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে যে একটা প্রাতিষ্ঠানিক বিনিময় এবং যে মিথস্ক্রিয়া, এটাকে কিন্তু বলা হচ্ছে সরবরাহ সম্পর্ক বা সাপ্লাই রিলেশনশিপ।
আমরা যদি আরেকটু ভাবে বলতে পারি তাহলে বলবো যে আসলে দেখবা যে প্রতিষ্ঠানসমূহের কিন্তু প্রতিষ্ঠানসমূহের মানে প্রতিষ্ঠানগুলো কিন্তু অভ্যন্তরীণ সম্পর্কের বাহিরে বা বাহিরে কিন্তু অনেক সময় উপকরণের বিভিন্ন পর্যায়ের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয়। হ্যাঁ, এবং এই যোগাযোগগুলোর সময় যে একটা বিনিময়ের সম্পর্ক তৈরি হবে বা একটা আদান প্রদানের তৈরি হবে বা একটা ফিডব্যাক আদান প্রদান হবে, সেক্ষেত্রে এটিকে কিন্তু আমরা বলবো সরবরাহ সম্পর্ক। এবং আমরা যদি দু একটা সংজ্ঞা দেখি তাহলে কি বুঝবো? সাপ্লাই রিলেশনশিপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ক্রস অর্গানাইজেশনাল ইন্টারাকশন। ক্রস অর্গানাইজেশনাল অর্থাৎ এখানে বলছে ক্রস অর্গানাইজেশনাল ইন্টারাকশনস এন্ড এক্সচেঞ্জ বিটুইন দ্য পার্টিসিপেটিং মেম্বার্স অফ দ্য সাপ্লাই চেইন। ওই সাপ্লাই চেইনের মধ্যে যারা যারা অংশগ্রহণ করবে এদের মধ্যে যখন ক্রস কানেকশন হবে কিংবা যে একটা আন্তঃসাংগঠনিক সম্পর্ক তৈরি হবে, তখন সেই সম্পর্কটাকে আমরা বলবো সেটা হলো সাপ্লায়ার রিলেশনশিপ। এবং আরেকটি বিষয় দেখো নিচের যেটা বলা হচ্ছে, সাপ্লায়ার্স রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ দ্য ডিসিপ্লিন অফ স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং ফর অ্যান্ড ম্যানেজিং all interactions with third party organizations that supply goods or services to an organization. The objectives of SNM is to maximize the value of those interactions. অর্থাৎ এখানে এই সব ইন্টারেকশনের মাধ্যমে আসলে ভ্যালুটা, ইন্টারেকশনের যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু বৃদ্ধি করাটাই হচ্ছে কিন্তু এই যে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সেটির কিন্তু একটি কাজ। তো আমরা সাপ্লায়ার রিলেশনশিপ দেখলাম এবং সাপ্লায়ার রিলেশনশিপের ম্যানেজমেন্ট আমরা দেখলাম। তো এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরও একটু ভালো করে দেখবো, সেটা হচ্ছে সাপ্লায়ার পার্টনারশিপ। এই বিষয়টি কেমন আমরা দেখতে পাচ্ছি। সাপ্লায়ার পার্টনারশিপ তোমরা দেখতে পাচ্ছ যে আসলে যে অংশীদারিত্বের কথা বলা হচ্ছে, এখানে কি ঘটনা দেখো। আমরা একটু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এখানে দেখো, সাপ্লায়ার পার্টনারশিপ ইজ দ্য ডিসিপ্লিন দ্য স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং ফর। আমি কিন্তু অলরেডি এই কথাটি বলেছি। দ্বিতীয়টাতে যদি আমি বলতে চাই তাহলে আমি দেখো এখানে বলবো যে আমাদের যে বলা হচ্ছে যে এ পার্টনারশিপ বিটুইন কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার ইজ ওয়ান অফ দ্য কি টু অবটেনিং হাই কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। আসলে এই যে কাস্টমারের সঙ্গে এবং একটা সাপ্লায়ারের সঙ্গে দুইটা পক্ষ, এই দুটি পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক আনন্দটা কিন্তু হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট যেমন আমরা বা সার্ভিস যেমন আমরা প্রোডাকশন করতে পারি বা প্রাপ্তির নিশ্চিত করতে পারি, সেটি এটা গুরুত্বপূর্ণ। আবার আমাদের যারা কাস্টমার রয়েছে তাদের সঙ্গে কিন্তু সেলের সম্পর্ক রয়েছে, তাহলে এটা কিন্তু একটা সাপ্লায়ার রিলেশনশিপ। আচ্ছা, এরপরে বলছে কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স হ্যাভ দ্য সেম গোল। ওই ওদেরও কিন্তু একটা এরকম কিন্তু একটা গুরুত্ব রয়েছে, টু স্যাটিসফাইড দ্য এন্ড ইউজার্স। অর্থাৎ ওদেরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে যে সব শেষ ব্যবহারকারী থাকবে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করা। দে মাস্ট ওয়ার্ক টুগেদার অ্যাজ পার্টনার্স টু ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু আসলে সবাই চেষ্টা করবে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা আমরা ROI বলি, যে ইনভেস্টমেন্ট দিয়ে আমরা রিটার্ন কতটুকু হইলো, এই যে পার্সেন্টেজটা এখানে বৃদ্ধি করার কিন্তু সর্বদাই সচেষ্ট করা থাকবে সবাই। বিকজ দে হ্যাভ লিমিটেড রিসোর্সেস, এবং সবাই চাইবে যে যার সম্পদ রয়েছে, এই যে সীমিত সম্পদ, সেই সীমিত সম্পদ দিয়ে আমরা এটা প্রপার ইউটিলাইজ করে কিভাবে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টকে বাড়াতে পারি। আরেকটি বিষয়, বোথ দ্য কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স আর ফুললি রেসপন্সিবল ফর দ্য কন্ট্রোল অফ দ্য কোয়ালিটি। এই যে জাতের কথা আমরা বলছি বা যে মানের কথা বলছি, এই মানের যে নিয়ন্ত্রণ, এই মানের নিয়ন্ত্রণের জন্য কিন্তু আসলে দুইজনেই দায়ী, এবং কাস্টমারও দায়ী আবার সাপ্লায়ারও দায়ী। তাহলে সেক্ষেত্রে এই যে এখানে বোথ দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য সাপ্লায়ার্স আর ফুলি রেসপন্সিবল ফর দ্য কন্ট্রোল অফ দ্য কোয়ালিটি, and both the customers and the suppliers should be independent of each other and respect on others responsibilities. That mean independence, অর্থাৎ এখানে পরস্পরের সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা একটা আসলে রিলেশনশিপ ভালো থাকার বা এখানে যারা সাপ্লায়ার অ্যান্ড যারা আমাদের যারা কাস্টমার, এদের মধ্যে যে রিলেশনশিপটা বিল্ড আপ হবে, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ওরা কিন্তু সবসময় স্বাধীন হবে এবং অবশ্যই পরস্পরকে কিন্তু এই যে তাদের যে স্বাধীনতা সেটাকে কিন্তু রেসপেক্ট করবে। অ্যান্ড রেসপেক্ট ইজ আদার্স ইন্ডিপেন্ডেন্স। এখানে এই বিষয়টি ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লায়ার্স পার্টনারশিপ ছিল আমাদের এখানে, সেই পার্টনারশিপের কথা আমি একটু আগে আলোচনা করলাম। এবং আমরা এবারে নেক্সট টপিক্সে যাব, সেটি হচ্ছে ফ্যাক্টরস অফ মডেল অফ দ্য ক্লোজ পার্টনারশিপ। আসলে এখানে এই যে ক্লোজ পার্টনারশিপের সময় বা পার্টনারশিপের সময় যে আসলে কিছু কিছু মডেল আসলে এখানে ইফেক্ট ফেলবে। তাহলে যেমন ধরো আমরা যদি একটু চিন্তা করি, কিংবা আমাদের যে প্রভাব বিস্তারকারী উপাদান, এরকম আমরা বলতে পারি। যেমন এখানে কিন্তু প্রভাব বিস্তারক উপাদান কেমন হতে পারে এই পার্টনারশিপের ক্ষেত্রে? নেচার অফ কম্পিটিশন, এখানে প্রতিযোগিতার কিন্তু ধরন রয়েছে। এই প্রতিযোগিতার ধরন কিন্তু যেমন ধরো বৈশ্বিক পরিচালনা এবং স্থানীয় উপস্থিতি, পণ্য প্রযুক্তি দিতে অবদানের ভিত্তি,
যান্ত্রিক উন্নয়ন এবং মার্জার বা একত্রিতকরণের অনেক সময় সমন্বয় ঘটে সেক্ষেত্রে, কিংবা অনেক সময় দেখা যায় যে জোট অথবা সহযোগিতার উপর নির্ভরশীলতার একটা সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রে এই যে কম্পিটিশনটা কেমন হবে, আসলে আমরা এরকম যে মূল উপাদানের যেই আমি যে উপাদানগুলোর কথা এখানে উল্লেখ করেছি, সেই উপাদানগুলো হচ্ছে মানে এটার অবধারণা করা হয় এই কারণেই যে আসলে যা সরবরাহ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আসলে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। এরপরে দেখো বেসিস অফ সোর্সিং ডিসিশন, অর্থাৎ উৎস সিদ্ধান্তের যে ভিত্তি, সেই ভিত্তিতে আসলে কোথায়। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে ক্লোজ যে পার্টনারশিপ বলছি বা ঘনিষ্ঠ যে অংশীদারিত্ব মডেলের যে উপাদান, অর্থাৎ কি কি জিনিস এই তোমার হচ্ছে যে এই অংশীদারিত্ব মডেলের মধ্যে থাকতে পারে বা ঘনিষ্ঠ যে অংশীদারিত্ব, যেমন ধরো উৎস সিদ্ধান্তের ভিত্তি, অর্থাৎ এখানে কি কি থাকতে পারে, যেমন দেখো ক্ষুদ্র সরবরাহ ভিত্তি থাকতে পারে, আবার শুধু প্রস্তাবিত মূল্যের ভিত্তিতে সরবরাহকারী এখানে নির্বাচন করা যাবে না, এবং কিছু বৈশিষ্ট্য রয়েছে এটার মধ্যে, যেমন একক এবং দ্বৈত উৎস, একটা উৎস হতে পারে, আবার সেক্ষেত্রে দুইটা উৎস থেকেও এখানে নেওয়া যেতে পারে। রিসোর্সিং, এই রিসোর্সিং এর কথা বলা হয় এখানে, অর্থাৎ বর্তমানে যে সোর্সটি রয়েছে সেটি তো রয়েছেই, এর সাথে সাথে আমরা হয়তো এর অল্টারনেটিভলি আরেকটি সোর্স থেকে সেখান থেকে নিতে পারি, আবার যেখান থেকে নিয়েছি সেখান থেকে আবার আমরা রিসোর্স করতে পারি। তো যাই হোক, শেষ অবলম্বন। এবারে তথ্য বিনিময়ের যে একটা ভূমিকা রয়েছে সেটিও কিন্তু আমাদের বিষয়বস্তু। তো এখানে দেখবো যে তথ্য বিনিময়ের ভূমিকা আমরা যেটা বলছি যে ডিলিং উইথ প্রাইস চেঞ্জিং, আবার অ্যাটিটিউড টু কোয়ালিটি, রোল অফ R&D, অর্থাৎ এখানে বলছে গবেষণা এবং উন্নয়নের যে ভূমিকা। এখানে তারপরে বলেছে যে দ্য লেভেল অফ প্রেশার, অর্থাৎ চাপ। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে অর্থাৎ লেভেল অফ প্রেশার, অর্থাৎ চাপের যে মাত্রা সেটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য অতি উচ্চ চাপ, এবং এখানে আমরা উচ্চ চাপ পরিলক্ষিত হয় যে অংশীদারির ভিত্তিতে বা এক্ষেত্রে, বা পণ্য বিনিময়ের ভূমিকা আমরা যেটা দেখছিলাম যে তথ্য বিনিময়ের যে ভূমিকা, অর্থাৎ ডিলিং উইথ প্রাইস চেঞ্জেস, যে তথ্য বিনিময়ের যে কি বলে মূল্য বিনিময়ের যে ভূমিকা, সে মূল্য বিনিময়ের যে ভূমিকা সেখানে যদি আমরা যেতে চাই তাহলে দেখব যে সঠিক স্বচ্ছতা এবং ব্যয়, সঠিক স্বচ্ছতা এবং ব্যয় ইত্যাদি, এবং আমরা দেখতে পারি যে ব্যয় এবং পরিমাণের যে আলোচনা সেটি করা সম্ভব, প্রযুক্তিগত এবং তোমার বাণিজ্যিক তথ্যের যে বিনিময় সেটি কিন্তু সম্ভবপর হয় সেখানে, এবং উৎপাদন যে বিতরণ, সেই উৎপাদন বিতরণের জন্য কিন্তু তোমার যে কানবান সিস্টেম ব্যবহার করা হয়। আমাদের সিস্টেম রয়েছে কানবান সিস্টেম। এবারে ব্যবস্থাপনার যে সামর্থ্য দেখো লেখা, যে আমাদের যে ব্যবস্থাপনার সামর্থ্য, আমরা যদি ম্যানেজমেন্ট অফ ক্যাপাসিটি এরকম যদি বলি, তো ম্যানেজমেন্ট অফ ক্যাপাসিটিতে কিন্তু দেখতে পারি আমরা যে কি থাকে এখানে, আমরা যদি চিন্তা করি যে সময় মতো যে আসলে সামঞ্জস্য বিধানের যে সামর্থ্য, সেই সামর্থ্য এবং এখানে অবস্থান করে, আবার কার্যক্রমের যে বিচ্যুতি, সেই বিচ্যুতির কিন্তু নমনীয়তা এই ব্যবস্থাপনার মধ্যে থাকে। আবার দেখবা ডেলিভারি প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে ডেলিভারি বিলিকরণের যে অভ্যাস, সেই অভ্যাসটি কেমন বলছে যে আমরা সময় মতো সেটাকে বিলি করছি কিনা, দ্যাট মিন জাস্ট ইন টাইম সিস্টেম এবং বা টাইম ডেলিভারি। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেটি কি লোকালি হচ্ছে, নাকি সেটি কোনো একটা দূরত্বে হচ্ছে, নাকি সেটি ইন্টারন্যাশনাল কোনো একটা মানে জেড ইন টাইম সিস্টেমে হচ্ছে। তাহলে এই বিষয়টি খেয়াল করতে হচ্ছে। আবার দেখো মূল্য পরিবর্তনের যে কার্যক্রম সামর্থ্য, আমরা যেটা মূল্য পরিবর্তন ডিলিং উইথ প্রাইস চেঞ্জেস, আর একটু আগে ছিল রোল অফ ইনফরমেশন এক্সচেঞ্জ। তো মানের প্রতি যে আচরণ, আমরা যদি বলি অ্যাটিটিউড টু কোয়ালিটি, মানের প্রতি আচরণ, অর্থাৎ অনেকগুলোর মধ্য থেকে কিন্তু সাপ্লায়ার যে তোমার হচ্ছে যে অনেক সময় ভেটিং সিস্টেম গ্রহণ করে, বা অনেক সময় নির্ধারিত মানের জন্য কিন্তু যৌথ চুক্তি করা যেতে পারে নির্ধারিত মান নিশ্চিত করার জন্য, আবার সর্বদা যোগাযোগ রক্ষা করার জন্য। এরপরে লক্ষ্য মোতাবেক কিন্তু উপযুক্ত মানের পণ্য কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। তো এটিও কিন্তু উপযুক্ত মানের পণ্যটা কিন্তু আসলে ঘনিষ্ঠ অংশীদারিত্বের অংশ বা উপাদান। এরপরে আমরা যদি আরেকটি বিষয় একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে যে গবেষণা এবং উন্নয়নের কথা বলা হচ্ছে সেটিও কিন্তু অংশ। আর আমাদের আজকের যে এর পরবর্তী যে আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে ইভালুয়েটিং অফ সাপ্লায়ার্স অল্টারনেটিভস। এখানে বিকল্প যে সরবরাহকারী, সেই সরবরাহকারী মূল্যায়ন। আসলে সরবরাহকারী নির্বাচনের পূর্বে কিন্তু বিভিন্ন সরবরাহকারীদের মূল্যায়ন করে সেটি বিভিন্ন দৃষ্টিকোণ হতে তোমার একাধিক যে বিকল্প সেখান থেকে সরবরাহকারী নির্বাচন করা হয়। তো আসলে সব রকমের যে সরবরাহকারী সবাই যে সব প্রতিষ্ঠানের জন্যই পারফেক্ট সেটি কিন্তু বলা যাবে না।
আর সেজন্যই কিন্তু সবাইকে কিন্তু একইভাবে মূল্যায়ন করা হয় না। তো মূল্যায়নের যে মানদণ্ড রয়েছে বা বিভিন্ন সময়ে বিভিন্ন মানদণ্ডও ব্যবহার করা হয়। আমরা আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা বিকল্প যে সাপ্লায়ার যে বিকল্প রয়েছে সেগুলোকে আসলে আমরা মূল্যায়ন করব কিভাবে। শুরুতেই যে জিনিসটি আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে কমার্শিয়াল অ্যাসপেক্টস, দ্যাট মিন যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি। এই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি এখানে বলা হচ্ছে যে সরবরাহকারীদের আসলে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা হয় নিঃসন্দেহে, এবং দেখা হয় যে কোনো সরবরাহকারী আসলে মানে কোন সরবরাহকারীটা আসলে বাণিজ্যিকভাবে লাভজনক হবে, এটি কিন্তু সবার এক। এবং বাণিজ্যিকভাবে যে বিষয়টি যে কতগুলো বিষয়গুলো বিবেচনা করা হয় তার মধ্যে কিন্তু অন্যতম বিষয় হচ্ছে ওই প্রাইস, ওখানে প্রাইস কত হবে এবং প্রস্তাবিত যে মূল্য আচরণ সেটি কেমন হবে, তার সাথে যে চুক্তি সেটি কেমন হবে, হ্যাঁ, এরপরে পণ্য আনার যে প্রসেস সে প্রসেসটি কেমন হবে, এবং কোঅপারেশন তার সঙ্গে যে একটা সম্পর্ক থাকবে বা সহযোগিতার সম্পর্ক থাকবে সেটি কেমন থাকবে। এরপরে দেখো 2 নম্বরে যেটা আমরা বলছি রিস্ক, অর্থাৎ ঝুঁকির বিষয়টা চলে আসতেছে, এবং এই ঝুঁকিটার ক্ষেত্রে যে আর্থিক সামর্থ্য চলে আসবে। ঠিক আছে, নাম্বার 2তে আমরা দেখছি ঝুঁকি, অর্থাৎ ঝুঁকির যে মানদণ্ড সে মানদণ্ডে কিন্তু সরবরাহকারীদের মূল্যায়ন করা হয়। এবং আমরা যদি শুরুতে চিন্তা করি যে আর্থিক সামর্থ্য কতটুকু আছে, অর্থাৎ আর্থিক সামর্থ্য কিন্তু ঝুঁকির একটা অংশ, অর্থাৎ সরবরাহকারী আসলে প্রতিষ্ঠানের যে আর্থিক সামর্থ্য কেমন তা কিন্তু সেক্ষেত্রে বিবেচনা করা হয়, এবং বিবেচনা করা হবে, এবং যে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য আসলে বেশি হবে এবং যে এবং নগদ প্রবাহ এবং সংরক্ষিত যে মূলধন ভালো সে প্রতিষ্ঠানের ঝুঁকিটা কিন্তু কম হবে। আবার আমরা যদি চিন্তা করি যে আমরা যে বাজার বা যেটা নির্ভরশীলতা সেটি বাজারের সহজলভ্যতা সেটি, তো সবকিছু মিলিয়ে আমরা দেখব। এরপরে দেখো যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বলা হচ্ছে বা এনভায়রনমেন্টাল যে প্রোটেকশন, দেখো ইন্ডাস্ট্রিয়াল সেফটির কথা বলা হচ্ছে এখানে, যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এই এনভায়রনমেন্টাল প্রোটেকশনের এই বিষয়টা আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে আমরা সেফটির কথা চিন্তা করছি এখানে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি, অর্থাৎ সরবরাহকারী নির্বাচনের সময় কিন্তু এই যে শিল্প নিরাপত্তা বা পরিবেশ সুরক্ষার যে বিষয় সেই বিষয়টি কিন্তু বিবেচনা করা হয়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি হতে পারে, শিল্প নিরাপত্তার বিষয়টি যেমন বিবেচনা করা হয়, আবার ঠিক তেমনি পরিবেশগত যে সুরক্ষা সেই সুরক্ষাটির বিষয়টাও কিন্তু বিবেচনা করা হয়। আবার দেখো বিভিন্ন এই যেমন কোয়ালিটি, দ্য ফোর্থ আমাদের যে এভালুয়েটিং ইন্ডেক্স সেটি হচ্ছে কিন্তু দেখো আমাদের কোয়ালিটি। তো এই কোয়ালিটিটাকে মান বলা হচ্ছে, অর্থাৎ সরবরাহকারী কিন্তু মূল্যায়নের অন্যতম যে প্রধান মাধ্যম সেটি কিন্তু আমাদের হচ্ছে এই মান। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানের সময়ে কিন্তু এই যে সেবা বা সরবরাহের মান কেমন সেই বিষয়টি বিবেচনায় নিতে হয়, এবং সেটি নিবে যে কোনো বায়ার, এবং সেক্ষেত্রে সরবরাহকারী কি মানের সেবা বা সরবরাহ বজায় রাখতে চায় সেদিকটাও কিন্তু খেয়াল করা হচ্ছে বা খেয়াল করা হয়। তো এখানে মানব সম্পদের দিকে খেয়াল করা হতে পারে যে এই মানটা কিরকম, অর্থাৎ শুধু যে সেবার দিকেই চিন্তা করতে না, কোয়ালিটি বলতে কিন্তু এখানে পণ্যের মান, এখানে মানব সম্পদের মান, এখানে যে ডকুমেন্ট আমরা ইউজ করব বা একটা কন্ট্রাক্ট সাইন করব সেটার মানটা কতটুকু, এখানে যে কোঅপারেশন থাকবে সহযোগিতা থাকবে সেটির মান কতটুকু, এখানে প্রতিষ্ঠানের যে কর্মপরিবেশ থাকবে সেটি কতটুকু। দেখবা যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্র যে জিএসপি সুবিধা ছিল সেই জিএসপি সুবিধা কিন্তু উইথড্র করেছে। কেন? বাংলাদেশের যে কর্মপরিবেশ বা বাংলাদেশের যে কারখানার মান সেটি কিন্তু তাদের পছন্দ হয় নাই। দ্যাট মিন এখানে কিন্তু সাপ্লায়ার হিসেবে বাংলাদেশকে কিন্তু তারা ইগনোর করেছে এবং জিএসপি সুবিধা কিন্তু তারা অফ করে দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই জিনিসটা তোমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা মানে শুধু যে নিজেদের জন্যই আসলে এটা তা নয়, আসলে এখানে কিন্তু আমাদেরকে দেখে আমাদের যারা বায়ার থাকবেন তারা কিন্তু আমাদেরকে চুজ করবেন, সেটি কিন্তু মুখ্য বিষয়। তো যাই হোক, এক্ষেত্রে মানের জন্য কিন্তু এখানে মান ব্যবস্থাপনার কথা বলা হয়, অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এখানে TQM দ্বারা প্রকাশ করি আমরা সাধারণত। তো এই TQM কিংবা এখানে তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা তাহলে শুধুমাত্র যে পণ্যের মান দেখব বা সেবার মান দেখব তা নয়, এখানে সার্বিক মানকে কিন্তু বিবেচনা করা হয়। এরপরে দেখব লজিস্টিক্স,
অর্থাৎ এখানে আমরা যে 5 নাম্বার দেখতে পাচ্ছি লজিস্টিক্স, অর্থাৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিন্তু কতটুকু লজিস্টিক সাপোর্ট দিতে পারবে সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে বিবেচনা করা হবে। এবং এক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হবে তা হলো এখানে শিডিউল কেমন, এখানে যে ভলিউম ইফেক্টিভনেস সেটি কেমন, এখানে যে টেকনিক্যাল হ্যান্ডলিং সেটি কেমন, এই সব কিছু বিষয়ে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়। এরপরে দেখো 6 নম্বরের দিকে যদি আমরা তাকাই তাহলে বলবো যে প্রযুক্তি এবং উদ্ভাবন, অর্থাৎ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। অর্থাৎ এখানে যে সম্পত্তিগুলো থাকবে, যে প্রযুক্তিগত যে উদ্ভাবনগুলো থাকবে, অর্থাৎ আমাদের টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের কথা বলা হচ্ছে, যে সরবরাহকারী প্রযুক্তিগত সুবিধা এবং উদ্ভাবনের ক্ষেত্রে কতটুকু সহযোগিতা দিতে পারবে সেই বিষয়টি কিন্তু বিবেচনা করতে হয়। অর্থাৎ এটিও কিন্তু আসলে ইন্ডিকেটর অফ সাপ্লায়ার্স, ইন্ডিকেটার্স অফ ইভালুয়েটিং সাপ্লায়ার্স অল্টারনেটিভস। এবং এই বিষয়গুলো ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা এখানে আমরা 6টা টপিকস অর্থাৎ 6টা অ্যাসপেক্টস আর 6টা ইন্ডিকেটর দেখানোর চেষ্টা করেছি। তোমরা আজকে আমার সঙ্গে যারা ক্লাসে ছিলে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আমরা 12 নম্বর ক্লাস, এই 12 নম্বর ক্লাসের আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি তোমাদের সুস্থতা এবং তোমাদের শুভকামনা জানিয়ে।